ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাদের জন্য যারা বাংলাদেশে থেকে মানসিক স্বাস্থ্যে নিজের একটা অবদান তৈরি করতে চান। আমি সেই এডুকেশনাল কাউন্সেলিং সাইকোলজি ডিপার্টমেন্টে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত, সেখানে কিভাবে ভর্তি হবেন, কী ধরনের প্রস্তুতি আপনার থাকা দরকার আছে, আপনি কোন কোন বইগুলো পড়বেন বা কোন কোন বিষয়গুলোর উপর জোর দিবেন, আপনার কোন বিষয়টি দরকার হবে এইখানে চান্স পাওয়ার ক্ষেত্রে, এর ফলাফল কীরকম হয়, প্রশ্নের ধরনগুলো কীরকম হয়, আপনি এখানে ভর্তি হয়ে মাইগ্রেশন কিভাবে করবেন, ভর্তির ফর্ম, টোটাল বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু এবং এমফিল গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়, এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি ডিপার্টমেন্ট। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, একটু বড় হবে, তবে আশা করি আপনি যদি স্বপ্নের যে হরিণটি, আমরা বলি যে সোনার হরিণ, সেটি যদি পেতে চান, তাহলে এই যে ভিডিওটি আমি যেটা এখন তৈরি করছি, যেটা আপনারা দেখছেন, সেটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এরপর অন্য কোনো তথ্য আশা করি আপনার দরকার হবে না। তো আপনি যদি সাইকোলজি প্রফেশনাল হন এবং আপনি যদি চান যে বাচ্চাদের নিয়ে কাজ করবেন, তাহলেও এডুকেশনাল সাইকোলজি এই একই ডিপার্টমেন্ট, এবং যদি বড়দের নিয়ে কাজ করতে চান, চিকিৎসা দিতে চান, চিকিৎসা সেবা, তাহলে এই যে কাউন্সেলিং সাইকোলজি, সেখানেই আপনাকে ভর্তি হতে হবে। সো সেই বিষয়ে আমি কথা বলবো, একদম ভর্তির নির্দেশিকা আপডেট যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়েই আমি এই ভিডিওটি তৈরি করতে যাচ্ছি। তো এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল কাউন্সেলিং সাইকোলজি বিভাগে আপনি ভর্তি হওয়ার যে প্রসেসগুলো সেটি বলবো। এটি মাস্টার্স অর্থাৎ এমএস এডুকেশনাল সাইকোলজি এবং এমএস কাউন্সেলিং সাইকোলজি। এটা হচ্ছে যে এডুকেশনাল কাউন্সেলিং সাইকোলজি বিভাগ বলা হয়ে থাকে। এটা অফিস রুম হলো 4004 কলাভবন, 4th তলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং ওয়েবসাইট হচ্ছে https://du.ac.bd/bd/DCP। সো ডিসিপি মানে হলো ডিপার্টমেন্ট অফ এডুকেশনাল কাউন্সেলিং সাইকোলজি। তো এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আমি অবশ্যই ফোন নাম্বার ইনক্লুড করে দেবো। আপনার যে কোনো রকম ইনফরমেশন যদি দরকার হয় তাহলে আপনি জানতে পারবেন। আমি আজকে ভিডিওটি কী কী বলতে যাচ্ছি যদি একটু বলি। 9টি বিষয়ে আমি বলবো। প্রথমে হলো ভূমিকা, পরবর্তীতে ভর্তি মেলা, খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটি বিষয়। মূল্যায়ন এবং নির্বাচনের মানদণ্ড, কীভাবে আপনার রেজাল্ট আপনার মূল্যায়ন করা হবে, কীভাবে চান্স পেতে হলে আপনার কোন কোন বিষয়গুলো আপনার থাকতে হবে, সেই বিষয়গুলো। ভর্তি ফর্ম বিতরণের বিষয়ের যে তথ্য, সেগুলো নিয়ে কথা বলবো। পরীক্ষার সময়, নম্বর বন্টন, পূর্বের ফলাফলের, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষার খুবই ইম্পর্টেন্ট, এবং প্রশ্নের ধরন, ফলাফল প্রকাশ এবং মাইগ্রেশন বা স্থানান্তর কীভাবে করবেন, এই সবগুলো বিষয় থাকবে এই একটি ভিডিওতে। তো শুরু করা যাক। প্রথমেই কথা হচ্ছে যে আপনার ইচ্ছা যদি থাকে মানসিক স্বাস্থ্য সেবক হবেন, মানসিক স্বাস্থ্যের যে চিকিৎসক সেটি হবেন, তাহলে আপনাকে প্রফেশনাল ডিগ্রি নিতে হবে। আমি এই যে কথাগুলো বলবো, ভিডিওটি হচ্ছে এডুকেশনাল সাইকোলজি যারা বাচ্চাদেরকে নিয়ে কাজ করে। আপনি বাচ্চা বলতে হচ্ছে যে অ্যাডোলেসেন্ট পিরিয়ড পর্যন্ত, 18 বছর পর্যন্ত যদি আপনার যারা এই মানসিক সমস্যায় ভোগে তাদেরকে যদি আপনি চিকিৎসা দিতে চান, বা আপনি যদি মনে করেন তাদের সাথে আপনি কমফোর্টেবল, তখন আপনি এডুকেশনাল সাইকোলজি ভর্তি হবেন। এছাড়া কাউন্সেলিং সাইকোলজি মূলত অ্যাডাল্টদের নিয়ে কাজ করে। সো সেক্ষেত্রে আপনি কাউন্সেলিং সাইকোলজি ডিপার্টমেন্টেই ভর্তি হতে হবে। একটা কথা হলো, এডুকেশনাল সাইকোলজিস্টরাও কিন্তু কাউন্সেলিং করিয়ে থাকে, বাচ্চাদের ছাড়াও বড় যারা থাকে তাদেরকে। আবার কাউন্সেলিং সাইকোলজিরাও কিন্তু কাউন্সেলিং সাইকোলজি যারা পড়াশোনা করে তাদেরকেও কিন্তু এই যে কাউন্সেলিং করাতে হয় অ্যাডোলেসেন্ট বা পিউবার্টি এজের বাচ্চাদের। এই ছোটো বয়সে যারা থাকে তাদের মূলত বাচ্চার যে বাবা মা প্যারেন্টস থাকে বা প্যারেন্টাল ফিগার থাকে তাদেরকে কাউন্সেলিং করানো হয়ে থাকে। সো চলুন আমরা ডিটেলসে চলে যাই। এই যে ডিপার্টমেন্টটি, এটি 2011 সালে প্রথম প্রতিষ্ঠিত হয়, এবং তখন এডুকেশনাল কাউন্সেলিং সাইকোলজি নামে এটা প্রথম যাত্রা শুরু করে। বাংলাদেশের শিক্ষা এবং স্বাস্থ্য খাতের যে উত্তর যে পেশাগত একটা চিকিৎসা পদ্ধতি বা মনোবিজ্ঞানের যে গুরুত্ব, সেই বিষয়টাকে আরও তুলে ধরার জন্য এই ডিপার্টমেন্টটা কিন্তু শুরু হয়েছে। এখানে আপনি মাস্টার্স, এমফিল এবং পিএইচডি আপনি করতে পারবেন। শিক্ষার্থীদের মনোবিজ্ঞানের যে তত্ত্ব বা প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো এবং থিওরিটিক্যাল বিষয়গুলো এখানে শেখানো হয়ে থাকে। এখানে মনোবৈজ্ঞানিক যে মূল্যায়ন আপনারা জানেন, যেটা বাচ্চাদের জন্য করা হয়, বা অন্যান্য যে স্কেলগুলো আছে যেগুলো বাচ্চাদের বুদ্ধি পরিমাপ করা হয়, সেটিও কিন্তু এখান থেকে করা হয়ে থাকে। সেগুলো আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন, দক্ষতা বৃদ্ধি করতে পারবেন, নিজেকে পেশাগত একজন প্রফেশনাল সাথে সাথে আপনার শিক্ষা এবং স্বাস্থ্যের দুটো জায়গাতেই কিন্তু আপনি একই সাথে আপনার কন্ট্রিবিউশন বা অবদানটা রাখতে পারবেন। তো এই বিভাগের
যখন তৈরি হয় সেই থেকে 2011 সাল থেকে এডুকেশন সাইকোলজি এবং কাউন্সেলিং সাইকোলজি আলাদাভাবে কিন্তু এখানে দুটো সাবজেক্টকে একত্রিত করেই কিন্তু পড়ানো হয়। খুবই ইন্টারেস্টিং, আমি আমার লাইফে দেখেছি যে এটা পড়াশোনার যে ধরনটা সেটা আপনার অনেক ভালো লাগবে। এখানে বসার শুরু থেকে এই লার্নিং প্রসেসগুলো খুবই ভালো। এই সাবজেক্টে আপনি যদি পড়াশোনা করেন আপনি নিজের ডেভেলপমেন্টটা কিন্তু আপনি করতে পারবেন। এবং আরেকটা বিষয় হলো গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আপনি যদি অনার্সে মনে করেন থার্ড ইয়ার কমপ্লিট হয়ে গেছে, ফোর্থ ইয়ারের এখনও রেজাল্ট হয়নি, তখনও কিন্তু আপনি এখানে ভর্তি হওয়ার যে আবেদন সেটি করতে পারবেন এবং সেখানে নাম্বারের একটু বেরি থাকে, সেটি আমি পরবর্তীতে বলছি। এবং আরেকটি বিষয় যেটি যে আপনি শিক্ষা এবং সাথে সাথে চিকিৎসার যে ধারা বা নিজের অবদানটা সেটি কিন্তু এখানে রাখতে পারবেন। এখন একটা বিষয় আমি ভূমিকার চ্যাপ্টারটা বলে দিলাম। 2 নম্বরে যেটা ভর্তি মেলা, খুবই ইন্টারেস্টিং আপনাদের মনে হবে। প্রতি বছরই এখানে ভর্তির আগে একটা মেলা হয়, সেখানে বিভিন্ন তথ্য প্রদান করা হয়, বিভাগ সম্পর্কে বিষয়বস্তুর সঙ্গে পরিচিত করা হয়, আপনি উচ্চতর শিক্ষা কিভাবে এখান থেকে নিতে পারেন, এরপরেও চাকরি বা এর পরিধি কী, আপনি এখান থেকে কি কি করতে পারবেন, স্যালারি রেঞ্জ কীরকম হতে পারে, কোথায় কোথায় আপনি জব করতে পারবেন, সব বিষয়গুলো এখানে একটা মেলার মাধ্যমে বা মেলার মতো করে কিন্তু এটা বলা হয়। এটা প্রতি বছর আয়োজন করা হয়। এখন 3 নম্বরে যে বিষয়টি মূল্যায়ন এবং নির্বাচনের মানদণ্ড, মানে আপনার যে রেজাল্টটাকে কীভাবে মূল্যায়ন করবে এবং আপনি কিভাবে নির্বাচিত হবে সেই বিষয়টি। ওই যে একটু আগে বললাম যে মূল উপাদান হলো তত্ত্বীয় এবং ক্লিনিক্যাল প্রশিক্ষণ দেওয়া, যেটাকে প্র্যাকটিকাম এবং ইন্টার্নশিপ বলা হয়, ইন্টার্নশিপ, যেটা খুবই গুরুত্বপূর্ণ এই সাবজেক্টে বা এই প্রফেশনে আসার জন্য। এখান থেকে আসলে আপনি হলো যেমন জানতে পারবেন আপনার ইন্টারেস্টেড ইন লার্নিং, গ্রোথ, ইমোশনাল ইন্টেলিজেন্ট, এই বিষয়গুলো কিভাবে আমাদের এই যে স্বাস্থ্য খাতে কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো একদম আমরা প্র্যাকটিক্যালি জানতে পারবেন। ভর্তি পরীক্ষাটা কিন্তু লিখিত এবং মৌখিক পরীক্ষা এবং হচ্ছে যে কি হয় যে মাল্টিপাল কোশ্চেনের মাধ্যমে কিন্তু হয়ে থাকে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন এখানে তাদের নির্দিষ্ট কিছু বিষয় বলা আছে, যেমন বিবেচনার জন্য আবেদনকারীদের অবশ্যই নিম্নলিখিত যে যোগ্যতা সেটি থাকতে হবে। কি একটু শোনেন, স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় কলেজ থেকেও আপনি যদি অনার্স করেন সাইকোলজিতে, আপনি কিন্তু এই সাবজেক্টে এখানে কিন্তু আপনি চান্স পেতে পারেন, আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। তো কলেজ থেকে মনোবিজ্ঞান অথবা ক্লিনিক্যাল সাইকোলজি বিষয়ে ন্যূনতম 50% নম্বর অথবা গ্রেডিং পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ 3 পেয়ে 4 বছরের অনার্স অথবা উক্ত বিষয়ে অনার্স সহ 1 বছরের মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। অনার্সের কথা বলা হয়েছে সাইকোলজি এবং ক্লিনিক্যাল সাইকোলজি, কারণ আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল সাইকোলজি অনার্স শুরু করেছে। সো সেই জন্য আপনি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় হন অথবা অন্যান্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় হলেন, আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় হয় তাহলেও আপনি তো হবেন। এছাড়া তিতুমীর কলেজ, ঢাকা কলেজ বা সিটি কলেজ, যেই জায়গাতে অনার্স রয়েছে সাইকোলজিতে, সেখান থেকে কিন্তু আপনি এই সাবজেক্টে ভর্তি পারবেন। তারপর এখানে ক্ষয়ে বলা আছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মনোবিজ্ঞান বিষয়ে 3 বছর মেয়াদী অনার্স সহ মাস্টার্সের ডিগ্রিধারী ন্যূনতম 50% নম্বর থাকলে আবেদন করতে পারবেন। তারপর ঘয়ে বলা আছে এসএসসি এবং এসএসসিকে ন্যূনতম সিজিপিএ 3.5 অথবা ন্যূনতম 50% নম্বর সহ দ্বিতীয় বিভাগ থাকতে হবে। উল্লিখিত শর্ত পূরণ না হলে ভর্তি বাতিল হবে। এই শর্তে স্নাতক ফাইনাল পরীক্ষা ফলাফল প্রত্যাশী প্রার্থীরা ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবে, যেটা বলা হয়েছে। আপনি যদি থার্ড ইয়ার কমপ্লিট হয়েছে, ফোর্থ ইয়ার এখনও রেজাল্ট দেয়নি, আপনি কিন্তু এখানে ভর্তি হতে পারবেন। এখন 4 নম্বরে যে বিষয়টি ভর্তি ফর্ম বিতরণের বিষয়ে যে তথ্য সেই বিষয়ে বলা হয়েছে। পত্রিকায় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে পরবর্তী আনুমানিক 1 মাসের মধ্যে বিভাগের অফিস থেকে আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। নির্ধারিত মূল্য পরিশোধ করে এই ফর্ম সংগ্রহ করার প্রয়োজনীয় সনদপত্রের ফটোকপি বিভাগীয় অফিস উক্ত সময়ের মধ্যে জমা দিতে হবে। বিভাগীয় অফিস প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে সম্ভাব্য প্রার্থীর ভর্তি পরীক্ষার জন্য প্রবেশপত্র বিতরণ করবেন। তো ভর্তি পরীক্ষাটা এদের তাদের অফিস রুমে সেখানে করা হয়ে থাকে। তারপর 5 নম্বরে যে বিষয়টি পরীক্ষার সময় কি, খুবই গুরুত্বপূর্ণ। আপনি যত সামনে যাবেন দেখবেন যে বিষয়গুলো আপনার জন্য খুবই দরকারি সেইগুলো কিন্তু চলে আসবে। লিখিত পরীক্ষায় 2টি অংশ থাকবে, নৈর্ব্যক্তিক এবং রচনামূলক। মন দিয়ে শুনবেন, এই জায়গাটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, অনেকে প্রশ্ন করেন এই বিষয়গুলো নিয়ে। 2 অংশের পরীক্ষার জন্য মোট সময় 1 ঘন্টা, এর মধ্যে 30 মিনিট নৈর্ব্যক্তিক যেটা হলো প্রথম অংশ এবং 30 মিনিট রচনামূলক, এটা হলো দ্বিতীয় অংশ। নৈর্ব্যক্তিক এবং রচনামূলক
অংশের প্রশ্ন এবং উত্তরপত্র আলাদাভাবে প্রদান করা হবে। মানে বলা হয়েছে যে আপনার যখন এমসিকিউটা করা হয়ে যাবে, ওই পেপারটা নিয়ে আবার আপনার সেকেন্ড টাইমে 30 মিনিটের জন্য আপনার লিখিত পরীক্ষার জন্য আপনার খাতা দেওয়া হবে, সেখানে আপনি লিখবেন। বলা হয়েছে যে তবে যদি কোনো প্রার্থী 30 মিনিটের পূর্বেই নৈর্ব্যক্তিক পরীক্ষা শেষ করেন, তাহলে তিনি নৈর্ব্যক্তিক অংশ জমা দিয়ে রচনামূলক অংশ লেখা শুরু করতে পারবেন। নির্ধারিত সময়ের পূর্বে প্রার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। পরীক্ষা শুরুর 15 মিনিট পর কোনো প্রার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। খুবই গুরুত্বপূর্ণ, আপনার 1 ঘন্টা বরাদ্দ আছে। প্রথমে নৈর্ব্যক্তিক 30 মিনিটের জন্য এবং রচনামূলক 30 মিনিটের জন্য। আপনি যদি 30 মিনিটের ওটা আপনি যদি 15 মিনিটের ভিতরে পারেন অথবা 20 মিনিটের ভিতরে পারেন, এখানে 10 মিনিট আপনার এক্সট্রা থাকবে, যেটা আপনার যখন লিখিত পরীক্ষা দিবেন তখন কিন্তু এটা আপনি লিখতে পারবেন, এই 10 মিনিট আপনি ব্যবহার করতে পারবেন। সুতরাং এটা আপনার মাথায় রাখবেন। তারপর 6 নম্বরে বলা হয়েছে প্রার্থী নির্বাচনের জন্য নির্বাচনী পরীক্ষা হবে মোট 100 নম্বরের। এর মধ্যে পূর্বের ফলাফল 30%, লিখিত পরীক্ষা 50% এবং মৌখিক পরীক্ষা 20%। আরও ডিটেলস করে বলছি আপনার বোঝার সুবিধার জন্য। যেমন নির্বাচনী পরীক্ষার নম্বর বন্টনটা কীরকম হয় এটা আমি বলছি। পূর্বের যে ফলাফল, যেমন মাধ্যমিক অথবা সমমান 5%, উচ্চ মাধ্যমিক অথবা সমমান 5%, স্নাতক ও সমমান 20%। এটা আরও ডিটেলস আমি পরে বলবো। আর লিখিত পরীক্ষার সময় হবে 50 মার্ক, যেটা 50%, নৈর্ব্যক্তিক থাকবে 30% এবং রচনামূলক থাকবে 20%। মানে 50-এর ভিতরে নৈর্ব্যক্তিক হলো 30 এবং আপনি লিখবেন যেটা লিখিত সেটা হলো 20%। এরপর হবে একটা মৌখিক পরীক্ষা 20%। এটা আবার একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা আমি পরবর্তীতে বলছি যে মৌখিক পরীক্ষা যারা নেবেন তাদের এই বন্টনটা কিভাবে করা হয়। তারপর বলা হয়েছে পূর্বের ফলাফলের যে 30% থাকবে সেটা কিভাবে করবে সেটা আমি বলছি। মাধ্যমিক সমমান অথবা উচ্চ মাধ্যমিক সমমান এবং স্নাতক অথবা সমমান ফলাফল পূর্বের ফলাফল হিসেবে গ্রহণ করা হবে। মাধ্যমিক অথবা সমমান ফলাফলের 5%, উচ্চ মাধ্যমিক ও সমমান ফলাফলের 5%, স্নাতক সমমান ফলাফলের 20% নিয়ে মোট 30% নম্বর ফলাফল হিসাবে গণনা করা হবে। আর একটু ডিটেলসে বলি, তাহলে বুঝতে পারবেন বিষয়টি। পূর্বের পরীক্ষার ফলাফল গণনা করার সূত্রটা কি সেটা বলি। যেমন মাধ্যমিক অথবা সমমান সিজিপিএ যেটা হবে তার গুণ 1। তারপর উচ্চ মাধ্যমিক অথবা সমমান জিপিএ যেটা হবে, আপনি মনে করেন হচ্ছে যে আপনার 4 আসলো, তাহলে 4 গুণ 1, 4 অক্ষে 4, 3 অক্ষে 3 বা 4.5 গুণ 1 যেটা আসবে সেটা। সো এটা হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এটা হবে। তারপর বলা হয়েছে স্নাতক ফাইনাল পরীক্ষার ফলাফল প্রত্যাশী প্রার্থীর ক্ষেত্রে তৃতীয় বর্ষ পর্যন্ত সিজিপিএ পূর্বের ফলাফল হিসেবে বিবেচিত হবে। মানে আপনি 4th ইয়ারে এখনও রেজাল্ট পাননি, কিন্তু 3rd ইয়ারে পরীক্ষা হয়ে গেছে, তো ওই 3rd ইয়ার যেহেতু 3 দ্বারা ওটা গুণ হবে। যেমন আপনি মনে করেন আপনার সিজিপিএ হলো আপনি পেলেন 3, তাহলে এই যে সিজিপিএটা যেটা স্নাতক বা সমমান সেটা 5 দ্বারা গণনা করা হয়। আপনি 3 পেলেন মানে 3 গুণ 5, 3 5 15। সো এইভাবে কিন্তু এটা নির্ধারিত হয়। মনে করেন আপনি 5 পেলেন 5, তাহলে কি হবে 5 গুণ 5, 5 5 25। এটা হলো স্নাতক অথবা সমমান সিজিপিএ এর ক্ষেত্রে। তারপর লিখিত পরীক্ষা 50%। এটা কিভাবে হবে একটু শোনেন। নির্বাচনী পরীক্ষার মোট নম্বরের 50% বরাদ্দ থাকবে লিখিত পরীক্ষায়। লিখিত পরীক্ষার 2টি অংশের মধ্যে নৈর্ব্যক্তিক অংশের জন্য 30% এবং রচনামূলক প্রশ্নের জন্য 20% নম্বর বরাদ্দ হবে। তারপর মৌখিক পরীক্ষা 20%, যেটি মৌখিক পরীক্ষায় মোট 20% নম্বর থাকবে। মৌখিক পরীক্ষার 5জন পরীক্ষক থাকবে। এর ভিতরে থাকবেন চেয়ারপারসন, এডুকেশনাল সাইকোলজি থেকে 2 জন, কাউন্সিলিং সাইকোলজি থেকে 2 জন, এরা উপস্থিত থাকবেন। সকল পরীক্ষক প্রার্থীকে 20 নম্বরের মধ্যে মূল্যায়ন করবে। একজন প্রার্থীর মৌখিক পরীক্ষার নম্বর হবে উপস্থিত পরীক্ষকগণের দেওয়া নম্বরের ঘর। খুবই ইম্পর্টেন্টলি আপনারা যারা এই বছরই ভর্তি হতে চাচ্ছেন, এই যে এখনই সময়, যেই সময়টাতে এখন ভর্তির সার্কুলার হয়ে গিয়েছে, এটা নির্দিষ্ট ডেটও আছে, সেই অনুযায়ী আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। দেখা যায় যে মোটামুটি নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারির ভিতরেই এই ভর্তি পরীক্ষার কার্যক্রমগুলো তো শেষ হয়ে যায় এবং দেখা যায় ফেব্রুয়ারির 1 তারিখেই হয়তো প্রথম ক্লাস শুরু হয়ে যায়, এরকম হয়ে থাকে। হ্যাঁ, সো এবার ধরেন আসেন প্রশ্নের ধরন। আপনাদের প্রশ্ন করেন না যে প্রশ্নের ধরনগুলো কীরকম হয়, কিভাবে করে, সেই জিনিসটাতে আসছি।
নৈবর্তিক এবং রচনামূলক এই দুই ধরনের প্রশ্ন ভর্তি পরীক্ষায় থাকবে। পরীক্ষার প্রশ্ন এবং উত্তর লেখা সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে হয়ে থাকে, ইংরেজিতে লিখতে হবে। নৈবর্তিকে মোট 60টি প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য পরীক্ষার্থী 0.5 নম্বর প্রাপ্ত হবেন। ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কাটা যাবে না। এই অংশের প্রশ্নগুলো মূলত সম্মান শ্রেণীতে পঠিত এডুকেশনাল সাইকোলজি, মনে রাখবেন, অনেকে জিজ্ঞেস করেন আপনারা অনার্সে এডুকেশনাল সাইকোলজি পড়েছেন, কাউন্সেলিং সাইকোলজি, জেনারেল সাইকোলজি সহ বিকাশমূলক মনোবিজ্ঞান, তারপর এক্সপেরিমেন্টাল সাইকোলজি যেটা পরীক্ষণ মনোবিজ্ঞান, আপনারা অনেকেই হয়তো বা পড়েছেন, ফার্গুসনের বই পড়েছেন। সো এই বইগুলো, তারপর গবেষণা পদ্ধতি এবং পরিসংখ্যান বিষয়ের মূল ধারণাগুলোর উপর করা হয়ে থাকে। খুবই ইম্পর্টেন্ট, এই যে কয়েকটা বিষয়ের কথা বলেছি আপনি এগুলো একদম খুব ভালো করে পড়বেন, দেখবেন এর ভিতর দিয়ে প্রশ্ন আসবে এই কয়েকটা বইয়ের ভিতরে যদি সম্পূর্ণটা আপনি পড়াশোনা করেন। তারপর 10 নম্বরের 2টি রচনামূলক প্রশ্নের উত্তর লিখতে হবে, মানে লিখিত পরীক্ষাটা 2টি 10 নম্বরের করে থাকবে। প্রশ্নগুলি সচরাচর কোনো একটি তত্ত্বের আলোকে রিফ্লেক্টিভ ধরনের অথবা পরীক্ষার্থী তার যোগ্যতা অথবা ভবিষ্যতে করণীয় সম্পর্কে নিজে গুণাবলী প্রকাশ করে থাকে। প্রশ্ন তো দেখেছি, আমি বলি একটু। প্রশ্নগুলি সচরাচর কোনো একটি তত্ত্বের আলোকে রিফ্লেক্টিভ ধরনের থাকে, যেমন আপনাকে বলা হতে পারে যে বিহেভিয়ারাল থেরাপি, হ্যাঁ, সো সেই অনুযায়ী আপনি একটু রিফ্লেক্টিভ করবেন আপনার নিজের পার্সোনাল লাইফের কোনো বিষয় বা অন্যান্য জিনিসগুলো এটার দ্বারা, বা পাভলোভের ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ের সাথে আপনার কী মিল আছে, আপনি কীভাবে এটার দ্বারা লার্নিং করেন, এরকম। তারপর হতে পারে ভবিষ্যতে আপনি কি করতে চান, আপনি এই সাবজেক্টে কিসের জন্য আপনি আসতে চান, আপনি কি আশা করেন, আপনি এই সাবজেক্টে আসার পিছনে মূল যে আপনার যে ধারণা বা যে আপনার লক্ষ্যটা ছিল সেগুলো কি, সেই সম্পর্কে লেখেন। তো এই ধরনের কিন্তু প্রশ্নগুলো থাকবে। তারপর ফলাফল প্রকাশের ক্ষেত্রে কিভাবে বলা হয় যে প্রার্থী নির্বাচনের জন্য ফলাফল প্রকাশিত হবে 2 ধাপে। কিভাবে? প্রথম ধাপ, লিখিত পরীক্ষা গ্রহণের তারিখ হতে সর্বোচ্চ 7 কর্মদিবসের মধ্যে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীর মৌখিক পরীক্ষার জন্য আহ্বান করা হবে। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে সর্বোচ্চ 5 কর্মদিবসের মধ্যে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। খুবই গুরুত্বপূর্ণ, এখানে খুবই সাইন্টিফিক্যালি এবং একুরেটলি করা হয়। আপনি যদি আরও বিষয়গুলো নিয়ে দেখেন, আমি যে পরবর্তীতে বলবো, দেখবেন যে এই যে ডিপার্টমেন্ট যেখানে এডুকেশনাল সাইকোলজিস্টদের এবং কাউন্সেলিং সাইকোলজিস্টদের প্রতি বছর একটা নির্ধারিত হারে এখান থেকে তারা হচ্ছে যে ট্রেন করছে, স্কিল করছে, সো তারা কতটা এই বিষয়ে দক্ষ এবং কিভাবে দেয় সেই জিনিসগুলো আমি বলতে যাচ্ছি। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ নম্বর 50%। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ যারা হবে, মানে লিখিত পরীক্ষা তো বুঝতে পেরেছেন, একটা হলো এমসিকিউ দিবেন, লিখিত লিখবেন, হ্যাঁ, এই যে সম্পূর্ণ নিয়ে এটা কিন্তু এখানে থাকবে প্রায় 50%। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যারা সেই ব্যাচের গড় নম্বর ও তার বেশি পাবে কেবলমাত্র তাদেরকে মৌখিক পরীক্ষার জন্য বিবেচনা করা হবে। যারা বেশি নাম্বার পাবে তাদেরকে পরবর্তীতে মৌখিক পরীক্ষার জন্য তারা ডাকবে। দ্বিতীয় ধাপটা থাকবে, এটি ফলাফল প্রকাশের চূড়ান্ত ধাপ। এই ধাপে পূর্বের পরীক্ষার ফলাফল লিখিত এবং মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগ করে একজন প্রার্থীর নির্বাচনী পরীক্ষার মোট নম্বর দেওয়া হবে। এই মোট নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করা হবে। নির্বাচনী পরীক্ষায় একজন প্রার্থীর প্রাপ্ত নম্বর এবং প্রার্থী কর্তৃক ভর্তি ফর্মের বিষয়ে পর্যায়ক্রমে 1 ও 2 অনুযায়ী এডুকেশনাল সাইকোলজি এবং কাউন্সেলিং সাইকোলজির বিষয়ে পৃথক মেধা তালিকা প্রণয়ন করা হবে। অর্থাৎ আপনি যদি মনে করেন কাউন্সেলিং সাইকোলজি দিলেন কিন্তু এখানে কোনো সিট খালি নেই, তখন কিন্তু আপনি এডুকেশনাল সাইকোলজিতে আপনার কিন্তু চয়েসটা দিতে পারবেন, বা পরবর্তীতে আমি বলছি এটা কিভাবে হবে। প্রথম মেধা তালিকায় এডুকেশনাল সাইকোলজির জন্য 15 জন এবং কাউন্সেলিং সাইকোলজির জন্য 15 জন প্রার্থী নির্বাচিত হবে। আমি একটু আগে যেটা বললাম যে এটা একটা সোনার হরিণ হতে পারে। এই 15 জনের ভিতরে যদি আপনি থাকেন তাহলে আপনি যেমন আপনার নিজের ডেভেলপমেন্টটা অন্তত করতে পারবেন, ফ্যামিলি ডেভেলপমেন্ট, এবং সাথে সাথে আপনি অন্যদের মানসিক স্বাস্থ্য সেবক হিসাবে অন্যদেরকে সাহায্য করার জন্য, অন্যদের মানসিক যে রোগগুলো সেগুলোতে আপনার অবদান রাখতে আপনি কিন্তু পারবেন যদি এডুকেশন সাইকোলজি 15 জনের ভিতরে থাকেন অথবা কাউন্সেলিং সাইকোলজি 15 জনের ভিতরে থাকেন। প্রতি বছর কিন্তু এই 30 জন কিন্তু এইখানে নেওয়া হয়ে থাকে তাদের ট্রেন আপ করার জন্য, এবং তাদের সঠিক যে প্রক্রিয়ায় যে পড়াশোনার ধরন, বা আপনি হচ্ছে যে আপনি চিকিৎসক হতে যাচ্ছেন, একজন ক্লিনিশিয়ান হতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি সব কিছু কিন্তু শিখে যাবেন। মেধা তালিকার সাথে উভয় বিষয়ের জন্য অতিরিক্ত 50% প্রার্থীকে অপেক্ষমান তালিকায় রাখা হবে। প্রতি বিষয়ে মূল তালিকায় 15 জনের সাথে আরও অনধিক 10 থেকে 15 জন উত্তীর্ণ প্রার্থীকে অপেক্ষমান তালিকায় রাখা হবে।
মনে করেন আপনি 15 জন এডুকেশন সাইকোলজি, 15 জন হচ্ছে যে কাউন্সেলিং সাইকোলজি রাখবে, এরপরও আরও 10 থেকে 15 জন রাখবে, তারা হলো অপেক্ষামান থাকবে। তার মানে হচ্ছে যে আপনি যদি চান্স না পান, এখানে কিন্তু খেয়াল রাখবেন যে আপনার ওয়েটিং লিস্টে আপনার আসছে কি না সেটি। তারপর আসন শূন্য থাকা সাপেক্ষে দ্বিতীয় অপেক্ষামান তালিকা প্রকাশ করবে। অনেক ক্ষেত্রে কিন্তু থাকে, অবশ্যই আপনাকে যোগাযোগ রাখতে হবে এডুকেশন সাইকোলজি এবং কাউন্সেলিং সাইকোলজি ডিপার্টমেন্টে। অপেক্ষামান তালিকা থেকে ভর্তির ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে সশরীরে আগে উপস্থিত শিক্ষার্থীদের ভর্তি করা হবে। আপনি যদি ওয়েটিংয়ে থাকেন, আপনি আগে আসবেন, তাহলে আপনাকে ভর্তি করানো হবে। একই সময় একাধিক শিক্ষার্থী উপস্থিত হলে মেধাক্রম অনুযায়ী ভর্তি করা হবে, অর্থাৎ মেধাক্রম দেখবে যে কে হচ্ছে অবস্থানটা ভালো, সেই অনুযায়ী কিন্তু তারা ভর্তি করাবেন। ভর্তির ক্ষেত্রে সকল স্তরে মেধা এবং অপেক্ষামান তালিকা নির্ধারণ সময়ের পর কোনো শিক্ষার্থী ভর্তির সুযোগ দেওয়া হবে না। তারপর সর্বশেষে যে বিষয়টি 9 নম্বরে বলেছিলাম, স্থানান্তর অথবা মাইগ্রেশনটা যদি আপনি করতে চান, মনে করেন আপনি এখানে কাউন্সেলিং সাইকোলজি বা এডুকেশন সাইকোলজি পেলেন, এরপর অন্য কোনো সাবজেক্টে যেতে চান, ক্লিনিক্যাল সাইকোলজি, স্কুল সাইকোলজি বা ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি, তখন তো আপনাকে এখান থেকে স্থানান্তর করতে হবে, আপনি ওখানে যেতে হবে, মাইগ্রেশন করতে হবে। সেটি কীভাবে করবে সেখানে বলা হয়েছে, নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ এবং বিভাগীয় ভর্তির পূর্ব পর্যন্ত নির্বাচিত প্রার্থীর জন্য এক বিষয় থেকে অন্য বিষয়ে নিম্নলিখিত নিয়মে স্থানান্তর অথবা মাইগ্রেশন হওয়ার সুযোগ থাকবে। 1 নম্বরে বলা হয়েছে, স্থানান্তরের ক্ষেত্রে প্রার্থী কর্তৃক আবেদন ফর্মের সাথে পূরণকৃত বিষয়ে পছন্দক্রম অনুযায়ী, অর্থাৎ প্রার্থী মেধা তালিকায় তার পছন্দের দ্বিতীয় বিষয় থেকে পছন্দের প্রথম বিষয়ে স্থানান্তর হতে পারবে। এটা বলা হয়েছে যে ইন্টারনাল। মনে করেন আপনি কাউন্সেলিং সাইকোলজিতে হলেন, এবার এডুকেশন সাইকোলজি হবেন, অথবা এডুকেশন সাইকোলজি আপনি ভর্তি হয়েছিলেন, এখন কাউন্সেলিং সাইকোলজিতে হয়তো এখানে প্রার্থী পাওয়া যায়নি বা নেই, বা আপনি ভর্তি হতে চাচ্ছেন, সেক্ষেত্রে যদি আসন খালি থাকে সেক্ষেত্রে এই নিয়মটি মানা হবে। তারপর বলা হয়েছে স্থানান্তর বা মাইগ্রেশন, আচ্ছা এটা আমি বললাম, আসন শূন্য হওয়া সাপেক্ষে স্থানান্তর অথবা মাইগ্রেশন প্রক্রিয়া সক্রিয়ভাবে চালু হবে, মানে আপনি পূরণ করে দিলেন, সক্রিয়ভাবে হবে। স্থানান্তর অথবা মাইগ্রেশনের জন্য প্রার্থীকে পৃথক আবেদন করার প্রয়োজন নেই, আবার নতুন করে আবেদন করবেন দরকার নেই, ওটা অটোমেটিক্যালি হয়ে যাবে। কোনো প্রার্থী যদি স্বয়ংক্রিয় স্থানান্তর অথবা মাইগ্রেশন হতে অনিশ্চিত থাকে, প্রার্থীর মেধা তালিকায় যে বিষয় পেয়েছে সেটা করতে চায়, তাহলে ফলাফল প্রকাশের একদিনের মধ্যে বিভাগীয় লিখিত আবেদনের সরাসরি একটা ইমেল থাকবে, সেখানে আপনি আপনার ইমেলটা করতে পারেন, অথবা আপনারা এসেও কিন্তু এটা করতে পারবেন। তারপর যারা তাদের প্রথম পছন্দক্রম অনুযায়ী বিষয় পেয়ে যাবে, তাদের জন্য স্থানান্তর প্রযোজ্য হবে না। আপনি পছন্দ দিয়েছেন, আপনি পেয়ে গেছেন, তখন কিন্তু আর স্থানান্তর হবে না। সো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনার দরকার। আরেকটা জিনিস, যে ভর্তি প্রক্রিয়া এমএস এডুকেশন সাইকোলজি এবং এমএস কাউন্সেলিং সাইকোলজির ক্ষেত্রে বলা হয়েছে, ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ এখানে বলা হয়েছে অক্টোবর বা নভেম্বরে এটা প্রকাশ করা হয়, এটা আপনার পত্রিকায় আপনারা পেতে পারেন। লিখিত পরীক্ষায় নভেম্বর অথবা ডিসেম্বরে হয়ে থাকে। লিখিত পরীক্ষার ফল প্রকাশ থাকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার 1 সপ্তাহের মধ্যে, যেটা আমরা আগেই বলেছি। মৌখিক পরীক্ষার ক্ষেত্রে বলা হয়েছে লিখিত পরীক্ষার ফল প্রকাশের 1 সপ্তাহের মধ্যে মৌখিক পরীক্ষা হয়, এবং চূড়ান্ত ফল প্রকাশ হয় মৌখিক পরীক্ষার 1 সপ্তাহের মধ্যে। মেধা তালিকা থেকে ভর্তি যদি হতে চায়, তাহলে চূড়ান্ত ফল প্রকাশের 3 কর্মদিবসের মধ্যে। তারপর স্থানান্তর বা মাইগ্রেশনের ক্ষেত্রে বলা হয়েছে মেধা তালিকা থেকে ভর্তি 3 কর্মদিবসের মধ্যে। অপেক্ষামান তালিকা থেকে ভর্তি মাইগ্রেশন সম্পন্ন হওয়ার 1 সপ্তাহের মধ্যে। এটি হচ্ছে এডুকেশনাল কাউন্সেলিং সাইকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি নির্দেশিকা। আপনারা যারা ভর্তি হতে চান, আমি আশা করি এটার একটা লিঙ্ক করে আমার এই যে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইখানে আর্টিকেলের মাধ্যমে আপনারা এই তথ্যগুলো পেতে পারবেন আশা করি খুব সহজে। সো সর্বশেষে আমার কিছু পারসেপশনের কথা বলি, আমার কিছু অভিজ্ঞতার কথা বলি। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে আমরা যারা এই যে প্রফেশনে রয়েছি, আমরা যে প্রথম দিকে আমাদের অনেক স্ট্রাগল করতে হয়েছিল, অনেক চ্যালেঞ্জ, ইউনিকনেস, এই বিষয়গুলোকে শো করতে হয়েছিল। বাংলাদেশে আপনারা জানেন যে এই যে বর্তমানে যে মানসিক স্বাস্থ্যের যে বিষয়টি, এটাকে কিন্তু খুব গুরুত্ব সহকারে অনেক ক্ষেত্রেই দেখে না। এটা একটা সময় অনেক কম ছিল, কিন্তু এখন মানুষ কিন্তু আরও বেশি সচেতন হয়েছে। সচেতন হওয়ার পিছনে যে অন্যতম প্রধান কারণ, সেটা আপনি আমি সবাই জানি। বর্তমান অবস্থাটা, মানুষের মনের অবস্থাটা, মানুষ অল্পতেই দেখেন রেগে যাচ্ছে, অনেক বেশি এগ্রেসিভনেস তাদের ভিতরে হয়ে যাচ্ছে, অনেক বেশি কষ্ট পাচ্ছে। আবার দেখা যায় যে আমার খুব কাছাকাছি একজন মারা গেল, আমার মনটা খুব খারাপ থাকছে। আবার কি হয় যে আমি
ডিপ্রেসড হয়ে যাচ্ছি, ডিপ্রেশনে আমি পড়ছি অথবা অ্যাংজাইটিতে পড়ে যাচ্ছি, আমি একটা সময় ক্রাইসিস মুভমেন্টে অনবরত যাচ্ছিলাম, আমার ট্রমা হয়েছে, সেই ট্রমা থেকে আমার এখন পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হয়েছে। হয়তো একটু লক্ষ্য করলে দেখবেন আপনার আশেপাশে অনেকে প্যানিক অ্যাটাক হয়ে যায়, হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, সেন্সলেস হয়ে গেল, 1 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত তার কোনো সেন্স নাই। অনেকে আছে খুব বেশি অহেতুক ভয় কাজ করে, দেখবেন এটা আপনার ফ্যামিলি বা আমার ফ্যামিলি কম বেশি 1-2 জন থাকে। একটা বিষয় আপনারা অল্পর ভিতরে দেখেন বা খুব বেশি গুরুত্ব না আপনার কাছে, কিন্তু সেই গুরুত্ব সহকারে দেখছে, রাতে ঘুমাতে পারে না, অনেক সময় দেখা যায় যে স্ক্রিন অ্যাডিকশন হয়ে গেছে, যে মোবাইল বা অন্য জিনিসের সাথে একত্রে থাকে, অ্যাটাচমেন্ট ইস্যু। আবার অনেক সময় যে কীভাবে আচরণ করতে হয় দক্ষতা সেটি নাই। আবার অনেক সময় দেখা যায় যে অন্যান্য যে মানসিক রোগগুলো যেগুলো খুবই বেশি অনেক বেশি সিভিয়ার থাকে অনেক সময়, যেমন আপনি যদি দেখেন যে কারোর ভিতরে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেছে এবং সেটা দ্বারা সাইকোসিস গ্রো করেছে, সিজোফ্রেনিয়া বা বাইপোলার মুড ডিসঅর্ডার হয়েছে, সে ম্যানিক ফেজে চলে যাচ্ছে, এরকম যদি সমস্যা থাকে বা সাইকোসেক্সুয়াল ডিসফাংশন থাকে, তাহলে আপনাকে কি যেটি করতে হবে, আপনার এই ধরনের যে প্রফেশনাল যে ডিগ্রিগুলো সেগুলো নিতে হবে তাদেরকে, যদি আপনি চিকিৎসা দিতে চান। সো এটা খুবই প্রেস্টিজিয়াস, বিলিভ ইট অর নট। আমরা একদম প্রথম থেকে যখন শুরু করেছিলাম, এরপর কিন্তু আমরা এটাকে আগে এগিয়ে নিচ্ছি সামনের দিকে। তো এখানে চ্যালেঞ্জ থাকবে, এটা যদি আপনি মানতে পারেন, আপনার এখানে পর্যাপ্ত ধৈর্য থাকতে হবে, আপনার এখানে ক্লাস করা বা অন্যান্য জিনিস করা, মোটামুটি এখানে 1 বছর থেকে 1.5 বছর, 1.5 থেকে 2 বছর বলা হয়ে থাকে। আগে 1 বছর ছিল, এখন এটা 1.5 বছর করেছে, এবং সেই 1.5 বছরে আপনার হচ্ছে যে দেখা যাবে যে আপনার ইন্টার্নশিপটা ওইটা হয়তো বা একটু পরে হয়, মোটামুটি 1.5 থেকে 2 বছর আপনার সময় লাগবে, এটা ধরে নেবেন। এবং এই সময়টা যদি আপনি যত সময় দিবেন আপনার কষ্ট হবে, যখন কষ্ট বেশি হবে তখন মনে করবেন যে আপনার সর্বোচ্চ যে লার্নিংটা সেটা আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো আপনাকে যেটা করতে হবে, এটা কন্টিনিউ করতে হবে। আপনার একটা জিনিস বলি, আমি একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট, কিন্তু আমার কাছে অনেক পেশেন্ট আছে যারা হলো ডক্টরি পড়ে, ইঞ্জিনিয়ারিং পড়ে, বুয়েটে পড়ে, ঢাকা মেডিকেলে বা অন্যান্য মেডিকেলে পড়ে, তারা এতটা স্ট্রেসে থাকে তাদের কাউন্সিলিং নিতে হয়। তো সেই জায়গাটাতে এটা কখনোই কম না, আপনার এখানে অনেক বেশি স্ট্রেস থাকবে, স্ট্রেসটা আপনাকে মেনে নিতে হবে, যত মেনে নেবেন তত মনে করবেন যে ইউ আর গেটিং সামথিং ফ্রম হিয়ার। সো এর বাইরে অন্য কিছু নেই। আপনি যদি হতে পারেন তাহলে আপনার সমাজের একটা ভূমিকা থাকবে, আপনি সমাজে আপনার যে একটা ধরন, সেই ধরনটাকে তুলে ধরতে পারবেন, আপনার লাইফটাকে আপনি বুঝতে পারবেন, আপনার অনুভূতিগুলো আপনার চিন্তার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আপনার আচরণের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো তার জন্য আপনাকে যেটি করতে হবে, আপনাকে এই যে কষ্ট বা ভালো লাগার মুহূর্তগুলো থাকবে, আমরা খুবই মিস করি দিনগুলোকে। আমাদের এক একজনের একটা বার্থডে হলো বা একটা পহেলা বৈশাখ বা যে কোনো একটা অনুষ্ঠান হলো, আমরা খুবই মজা করি। আপনি যদি এই ডিপার্টমেন্টে ভর্তি হন তাহলে দেখবেন যে আসলে এখানে মজার বিষয়গুলো কতটুকু আপনি পেয়ে গেলেন। আপনি নিজেকে যেমন ইনহ্যান্স করতে পারবেন, আরও বেশি সমৃদ্ধ করতে পারবেন, আপনি সমৃদ্ধ করতে পারবেন বাংলাদেশের সেই সকল মানুষেরকে যারা হচ্ছে যে এই মানসিক সমস্যায় ভুগছে। আপনি কি জানেন বর্তমানে বাংলাদেশে শতকরা 100 জনের ভিতরে 16% আছে যাদের কোনো না কোনো মনের যে সমস্যা বা মনের যে রোগগুলো বা মনের ইস্যুগুলো সেটি আছে। এর ভিতরে 1% আছে খুবই সিভিয়ার। এখন এই ক্ষেত্রে যারা সাইকিয়াট্রিস্ট রয়েছেন তাদের ওষুধের চিকিৎসা দরকার হয়, এবং সেটি এইখান থেকে তারা কিন্তু পেয়ে থাকে। আপনার এই বিষয়গুলো জানতে হবে। মানসিক রোগের ক্ষেত্রে 2 ধরনের চিকিৎসা পদ্ধতি, এক হচ্ছে কাউন্সেলিং বা সাইকোথেরাপি, যেটা ওষুধ ছাড়া চিকিৎসা, আরেকটি হচ্ছে এই যে সাইকিয়াট্রিক মেডিসিন, যারা সাইকিয়াট্রিস্ট থাকে তারা মেডিসিন স্পেশালিস্ট, তারা হচ্ছে যে এই বিষয়ে পড়াশোনা করে মেডিসিনের উপরে, তারপরে FCPS করে, অন্যান্য ট্রেনিং করার মাধ্যমে তারা কিন্তু এই মেন্টাল হেলথে আসে। আর আমরা এই জায়গাটাতে যদি আমরা মাস্টার্সটা করি, অনার্স মাস্টার্সটা শেষ করি, তখন আমরা যখন পড়াশোনার অবস্থায় থাকবো তখন এটাকে বলা হয় যে ট্রেনি কাউন্সেলিং সাইকোলজিস্ট। আপনি যখন এখান থেকে বের হয়ে যাবেন, অন্যদেরকে সার্ভিস দেবেন, তখন অ্যাসিস্ট্যান্ট কাউন্সেলিং সাইকোলজিস্ট। আপনি যখন এমফিলটা শেষ করে ফেলবেন তখন আপনি কাউন্সেলিং সাইকোলজিস্ট। আপনি তখন একা একা চেম্বার দিয়ে বসতে পারবেন, আপনার আন্ডারে যারা ট্রেনি থাকবে, অ্যাসিস্ট্যান্ট থাকবে, তাদেরকে আপনি সুপারভিশন করতে পারবেন। সুতরাং এটা খুবই প্রেস্টিজিয়াস, আমি বারবার বলছি, তবে আপনাকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, এখানে অনেক বেশি ধৈর্য থাকতে হবে। এটা হলো ইউনিক একটা প্রফেশন, আপনি নিজেকে এখানে করতে পারবেন, এখানে বাংলাদেশের বা সারা পৃথিবীর মানুষ আপনি করতে পারবেন। আপনি যদি চান আপনি কেবলমাত্র বাসাতে বসে আপনি এই ধরনের পেশেন্টকে ডিল করতে পারবেন শুধুমাত্র একটি ফোনের মাধ্যমে। তাহলে কি আপনি এই প্রফেশনে আসবেন কি আসবেন না, সেটা হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তার সাথে সাথে আপনার কারও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নির্দ্বিধায় প্রশ্নগুলো আপনি কমেন্টে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে চেষ্টা করব আমার জায়গা থেকে সর্বোচ্চটা হেল্প আপনাদের করার। সো আজকে ভিডিওটি এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আপনারা যারা ভর্তি ইচ্ছুক বা ভবিষ্যতে এটিকে গড়ে নিতে চান তাদের জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা থাকবে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।